আজকে আমরা পড়ব বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস গ্যাসের ভূমিকা। তার মধ্যে কি কি পড়ব দেখো। প্রথমে আমরা পড়ব যে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি, তারপরে পড়ব যে পৃথিবী কিভাবে একটি গ্রিন হাউসে পরিণত হয়েছে, এবার পড়ব গ্রিন হাউস প্রভাব কাকে বলে এবং বিশ্ব উষ্ণায়ন বলতে আমরা কি বুঝি, এবং শেষে পড়ব বিশ্ব উষ্ণায়নের প্রভাব। প্রথমে আমরা জেনে নেব যে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি। গ্রিন হাউস কথাটি অর্থাৎ নাকি সবুজ ঘর, এটা কিন্তু ব্যবহার করা হয় উদ্ভিদ বিজ্ঞানে। কি হয়, এই দেখো, উচ্চ অক্ষাংশে শীতপ্রধান দেশগুলিতে উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ চাষের জন্য কিন্তু সবুজ ঘর ব্যবহার করা হয়। বা শীতপ্রধান দেশগুলিতে কি হয়, শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে এবং সেখানে তো উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ তাহলে বাঁচবে না। তাহলে এই উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ চাষের জন্যই কিন্তু এরকম কাঁচের ঘর বানানো হয়, কাঁচের দেওয়াল এবং কাঁচের ছাউনি যুক্ত খোলা জায়গায় অথবা বাগানে বানানো হয়, তার মধ্যে কিন্তু গাছগুলোকে রাখা হয়। এবার দেখো এই সবুজ ঘর কিভাবে গাছগুলোকে বেঁচে থাকতে সাহায্য করে। সেটা কি হয়, দিনের বেলায় সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে যখন আসে তা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পর কি হয়, ঘরের মধ্যে যে সমস্ত মৃত্তিকা এবং উদ্ভিদ আছে তার দ্বারা প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে তাপীয় বিকিরণ যখন বৃহৎ তরঙ্গের মাধ্যমে যখন ফিরে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু তা পুরোটা নির্গত হতে পারে না। কাঁচের দেওয়ালে প্রতিফলিত হয়ে তা কিন্তু আবার ফিরে আসে কার কাছে, পুনরায় ঘরের মৃত্তিকা এবং উদ্ভিদের কাছেই কিন্তু ফিরে আসে, যার জন্য এই ঘরের তাপমাত্রা কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। তাই কি দেখা যায়, বাইরে যখন তাপমাত্রা হিমাঙ্কেরও নিচে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা হিমাঙ্কেরও নিচে, এই ঘরের মধ্যে তাপমাত্রা তখন কত থাকে, 38 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, যার জন্য উদ্ভিদেরা প্রয়োজনীয় তাপমাত্রা পায় এবং তারা বেঁচে থাকতে পারে। এবার দেখো আমরা জেনে গেলাম যে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এবার আমরা যেটা পড়বো যে পৃথিবীকেও কিন্তু এখন বর্তমানে একটা গ্রিন হাউস বলা যেতে পারে। পৃথিবী যে কিভাবে গ্রিন হাউসে পরিণত হয়েছে এবার এটা আমরা জানব যে পৃথিবীও এখন একটি গ্রিন হাউস। তা হলো ক্রমবর্ধমান নগরায়ন, শিল্পায়ন, অরণ্য ধ্বংস, এই কারণগুলির জন্য কি দেখা যাচ্ছে, পৃথিবীর উপরিভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে উপস্থিত বিভিন্ন উপাদান, সেগুলো কে কে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড, তারপরে ওজোন, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এরা কি করছে, যে সূর্যরশ্মি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, তা সেই পার্থিব বিকিরণের মাধ্যমে তা যখন ফিরে যেতে চাইছে তখন এই উপাদানগুলি বায়ুমণ্ডলে একটি স্বচ্ছ কাঁচের মতো আবরণ সৃষ্টি করছে এবং তা পুরো বিকিরণটাকে পৃথিবীর বাইরে বেরিয়ে যেতে দিচ্ছে না, যার ফলে যে পরিমাণ তাপ ভূপৃষ্ঠে আসছে অর্থাৎ উত্তপ্ত করছে সেই পরিমাণ তাপ কিন্তু বেরিয়ে যেতে পারছে না, যার জন্য পৃথিবীর তাপের সমতা রক্ষিত হচ্ছে না এবং ধীরে ধীরে ভূপৃষ্ঠ কিন্তু এবং বায়ুমণ্ডল উষ্ণ হয়ে উঠছে। এই যে বিভিন্ন গ্যাসগুলো এদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এবং এদের ফলে পৃথিবীর উষ্ণতা দিন দিন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। একেই বলা যেতে পারে কি, গ্রিন হাউস প্রভাব। এবং গ্রিন হাউস প্রভাবকেই আবার বলা যেতে পারে কিন্তু বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ গ্রিন হাউস প্রভাব আর বিশ্ব উষ্ণায়ন হলো মানে একই জিনিস আর কি। দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পৃথিবীর উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণে কি বায়ুমণ্ডলে উপস্থিত এই সমস্ত উপাদানগুলো যারা নাকি পৃথিবীতে যে পরিমাণ তাপ আসে সূর্য থেকে সেই পরিমাণ তাপ ফিরে যেতে দেয় না।
এই জন্য পৃথিবী ধীরে ধীরে কিন্তু একটি গ্রিন হাউসে পরিণত হচ্ছে। এবার আমরা করব বিভিন্ন গ্রিন হাউস গ্যাস সম্পর্কে। দেখো এখানে আমরা কি লিখেছি, এখানে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লিখেছি। এখানে লিখেছি কার্বন ডাই অক্সাইডের একটি অণুর তুলনায় সেই গ্যাসটির একটি অণু কত বেশি পৃথিবীকে উষ্ণ করতে পারে। 3 নম্বর হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে তার ভূমিকা কী, অর্থাৎ 100% মধ্যে তার ভূমিকা কত শতাংশ। দেখো যদি আমরা শতাংশের হিসাবে যদি যাই তাহলে দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস। কেন? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এর ভূমিকা দেখো 49%। এবারে বায়ুমণ্ডলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কত থাকে আমরা জানি 0.03%। এটা তো আমাদের পৃথিবীর পক্ষে দরকার, কিন্তু কি হয়েছে মানুষ সেই নানা রকম ক্রিয়াকলাপের ফলে, যেমন মনে করো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার বৃদ্ধি আর অরণ্য নিধনের ফলে কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত দেখো যে গ্যাসটির নাম সেটি হলো মিথেন। মিথেনের একটা অণু কার্বন ডাই অক্সাইডের একটা অণুর তুলনায় বায়ুমণ্ডলকে 23 গুণ বেশি উত্তপ্ত করতে পারে। হ্যাঁ, কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা কিন্তু CO2 এর চাইতে কম, 18% হলো। এবার কিভাবে বায়ুমণ্ডলে মিথেন আসছে দেখো, জলাভূমি, ধান জমি, জৈব পদার্থের পচন ইত্যাদি থেকে তো আসছেই, এছাড়া কয়লাখনি প্রভৃতি থেকেও কিন্তু মিথেন গ্যাস নির্গত হয়। এবার দেখো এই গ্যাসটিকে দেখো ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস, সংখ্যাটা খালি একবার দেখো 10,000, অর্থাৎ সিএফসি গ্যাসের একটা অণু কার্বন ডাই অক্সাইডের একটা অণুর তুলনায় 10,000 গুণ বেশি পৃথিবীকে কিন্তু উষ্ণ করতে পারে। আর এই উষ্ণতা বৃদ্ধিতে এর ভূমিকা কত না 14%। এবার এই গ্যাস কিভাবে আসছে বায়ুমণ্ডলে, এগুলো আমাদের খুবই চেনা জানা বিষয় থেকেই আসছে। দেখো ফ্রিজ, এসি মেশিন, বিভিন্ন স্প্রে, কসমেটিক্স হতে পারে, কীটনাশক হতে পারে, বডি স্প্রে, হেয়ার স্প্রে, এই সমস্ত থেকে কিন্তু এই গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে মিশছে। এবং শুধু তাই নয়, মানে বায়ুমণ্ডলে গিয়ে এটা 100 বছরেরও বেশি সময় এটা কিন্তু বেঁচে থাকতে পারে, মানে থাকতে পারে আর কি। তারপরে যে গ্যাস তার নাম হলো নাইট্রাস অক্সাইড। এর উষ্ণকরণ ক্ষমতা CO2 এর তুলনায় 270 গুণ বেশি এবং পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা কত 6%। এবার দেখো এই কিভাবে আসছে এই গ্যাস, তারা যানবাহনে খনিজ তেলের ব্যাপক দহন, তারপরে দাবানল অর্থাৎ বনে যে আগুন লেগে যায় তার থেকে কিন্তু নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবং শেষে রয়েছে জলীয় বাষ্প। পৃথিবী যত বেশি উষ্ণ হচ্ছে তত কি হচ্ছে, জল বাষ্পে পরিণত হচ্ছে এবং জলীয় বাষ্প হিসেবে তা বায়ুমণ্ডলে গিয়ে উপস্থিত হচ্ছে। জলীয় বাষ্পের উষ্ণকরণ ক্ষমতা কিন্তু CO2 এর তুলনায় 5 গুণ কম, কিন্তু তারপরেও জলীয় বাষ্প এবং ওজন মিলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা দেখো 13%। এবার ওজনের কথা তো আমরা আগেই করেছি, এর উষ্ণকরণ ক্ষমতা কিন্তু 10 গুণ বেশি। এবার যেটা বলার, ওজন যখন স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন স্তর গঠন করছে তখন কিন্তু তা আমাদের জীবমণ্ডলের পক্ষে খুবই উপকারী, কারণ তা কী করছে, সূর্যের অতি বেগুনি রশ্মিকে আটকে দিচ্ছে এবং জীবমণ্ডলকে রক্ষা করছে। কিন্তু এই ওজন যখন নিম্ন বায়ুস্তরে যখন রয়েছে, অর্থাৎ কিনা মনে করো ট্রোপোস্ফিয়ারে, তখন কিন্তু একটি মারাত্মক বায়ু দূষণ। এখানে ট্রোপোস্ফিয়ারে যখন থাকে 0.04 ppm, তখন কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু যখনই এটা নাকি হয়ে যায় 0.1
14 ppm, তখন কিন্তু একজন সুস্থ এবং কর্মঠ মানুষও 24 ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারে। অর্থাৎ এর উপকারী ভূমিকাও রয়েছে এবং অপকারী ভূমিকাও কিন্তু রয়েছে। যদি বেড়ে যায় কী হতে পারে? গা গোলানো হতে পারে, বমি বমি হতে পারে, মাথা ধরা হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে, বার্ধক্যজনিত রোগ ইত্যাদি হতে পারে। এবার দেখো, তাহলে মোট এই যে 100% গ্যাস, মানে যে ধরছি 100%, তার মধ্যে যে বিভিন্ন গ্যাসের ভূমিকা এটা রয়েছে তো। আচ্ছা, এই সবকটা গ্যাস তাহলে আমরা বললাম। এবার দেখো, এর মধ্যে উন্নত দেশগুলি এই গ্রিন হাউস গ্যাস সৃষ্টির জন্য দায়ী কত শতাংশ? না 67%। অর্থাৎ উন্নত দেশগুলি কিন্তু 67% গ্রিন হাউস গ্যাস কী বলবো সৃষ্টি করে। সেখানে উন্নয়নশীল দেশ সৃষ্টি করে কত? 33%। এবার আমাদের ভারতের কথা বলতে গেলে আমাদের ভারত দায়ী হচ্ছে মানে কী বলবো 6%-এর জন্য দায়ী। অর্থাৎ আমাদের ভারত 6% গ্রিন হাউস গ্যাস নির্গমন করে থাকে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি বললাম? যে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কি হচ্ছে? পৃথিবীর উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি আমরা বলতে পারি কি? বিশ্ব উষ্ণায়ন। এবার এখন আমরা দেখব বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি কি কি। প্রথমটি দেখো, মেরু অঞ্চলের বরফ ও পার্বত্য অঞ্চলের হিমবাহের গলন। দ্বিতীয় প্রভাব, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। তৃতীয়ত অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। 4 নম্বর কি? শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি, কৃষি পদ্ধতির পরিবর্তন, এল নিনো ও পৃথিবীব্যাপী তার প্রভাব, এবং পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য। এবার আমি এক একটি করে প্রভাব আলোচনা করছি। দেখো, আমরা এবার বিশ্ব উষ্ণায়নের যে প্রথম প্রভাব সেটি আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে কি? মেরু অঞ্চলের বরফ যেমন গলে যাচ্ছে, তেমন পার্বত্য অঞ্চলের হিমবাহের গলনও কিন্তু দেখা যাচ্ছে। প্রথমে দেখো, উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে যে আন্টার্কটিকা মহাদেশ আছে তার বরফের গলন শুরু হয়েছে। এবার দেখো, পশ্চিম আন্টার্কটিকার বরফের যে চাদরের ধার প্রতি বছর কি হচ্ছে? দেখা যাচ্ছে 400 ফুট করে ডুবে যাচ্ছে। তারপরে দেখো, আলাস্কা, অর্থাৎ নাকি উত্তর আমেরিকার উত্তর দিকে যে অবস্থিত, উত্তর পশ্চিম দিকে আলাস্কাতে বেরিং হিমবাহ গলতে শুরু করেছে। এবার দেখো, পার্বত্য হিমবাহে গলন দ্রুত হারে কিন্তু বাড়ছে। এবার যে সমস্ত পৃথিবীতে যে উচ্চ যে পর্বতগুলো যে আছে, পর্বতমালা, যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ প্রভৃতি অঞ্চলে মানে যে পার্বত্য হিমবাহগুলো তার দৈর্ঘ্য কিন্তু কমে যাচ্ছে। তারপর দেখো, আমাদের হিমালয়ে আছে গঙ্গোত্রী হিমবাহ, যার থেকে নাকি গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। যমুনোত্রী হিমবাহ, এগুলো কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এছাড়া সমীক্ষায় কি দেখা গেছে? সমীক্ষায় দেখা গেছে ভারতের হিমাচল প্রদেশের হিমবাহগুলি গত 50 বছরে অন্তত 25% কমে গেছে। মানে তাদের 4 ভাগের 1 ভাগ কিন্তু আর নেই। 2040 সাল নাগাদ দেখা যাবে যে ওই অঞ্চলে অনেক হিমবাহই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তারপর দেখো, আফ্রিকাতে আছে মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত, তার মাথায় যে বরফ দেখতে পাওয়া যায় তার অন্তত 80% গলে গেছে। এবং বিজ্ঞানীরা কি আশঙ্কা হচ্ছে? যে আরও 15 থেকে 20 বছরের মধ্যে এখানে কিন্তু বরফ আর দেখাই যাবে না। এবার দেখো, এবার যে দ্বিতীয় প্রভাবটি করবো তা হলো সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। দেখো, এই যে দুটো ডায়াগ্রাম এঁকেছি সেটা এবার দেখো। প্রথমে যখন নাকি এখানে বরফ ছিল তখন সমুদ্রের জলতল কত ছিল? এত অবধি। এখানে নিশ্চয়ই মানুষজনের বসতি নির্ঘাত আছে। তারপরে দেখো, অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির ফলে এই যে পার্বত্য হিমবাহ মনে করে গলে যায়, তারপর যে মেরু অঞ্চলের যে বরফ গলে গেল, সেই জল কি হলো? এখান দিয়ে এসে প্রবাহিত হয়ে কোথায় পড়লো? সমুদ্রে পড়লো। এবার দেখো, আগে সমুদ্রের জলতল ছিল এইখানে, এখন জলের লেভেল কিন্তু এইখানে এতটা কিন্তু বেড়ে গেছে সমুদ্রের জলতল। তাহলে এইটুকু যে অংশ তাহলে হচ্ছে জলমগ্ন হলো। তাহলে দেখো কি কি হবে। দেখো, প্রথমত যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী নিচু স্থান আছে, সমতল ভূমি আছে,
সেগুলো কিন্তু জলমগ্ন হবে। এর ফলে কী হবে, ভারতের উপকূলীয় অঞ্চল, তারপরে মনে করো বাংলাদেশের উপকূলের একটি বিশাল অঞ্চল, এটা সবাই জলমগ্ন হবে। ইতিমধ্যেই দেখো ভারতের সুন্দরবনে বেশ কয়েকটি দ্বীপ, সেগুলি হলো মনে করো লোহাচড়া, ঘোড়ামারা এবং নিউমুর দ্বীপ, হয় তারা পুরোপুরি জলমগ্ন হয়েছে অথবা তারা অনেকটা অংশ তাদের জলের তলায় কিন্তু অদৃশ্য হয়ে গেছে। এবং এটাও আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েক দশক পরে ভারতের দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে যে ভারতের যে প্রতিবেশী দেশ আছে মালদ্বীপ, সেটা কিন্তু পুরোপুরি জলমগ্ন হবে। এবার দেখো, যদি জলের তলায় যদি এই অংশ যদি ডুবে যায় তাহলে কি হবে, বসতি এলাকা আর কৃষি জমির পরিমাণ কিন্তু কমে যাবে। এবার কৃষি জমির পরিমাণ কমে গেলে কি হবে, কৃষিজ ফসলের উৎপাদন হ্রাস পাবে, তার ফলে কী হবে, খাদ্য সংকট সৃষ্টি হবে, অর্থাৎ মানুষের মুখে খাবার তুলে দেওয়া যাবে না, তখন কি দেখা দেবে, দুর্ভিক্ষ। এবারে যেহেতু সমুদ্রের লবণাক্ত জল জমিতে প্রবেশ করবে, মৃত্তিকা হয়ে যাবে লবণাক্ত, তা কিন্তু কৃষির অনুপযুক্ত হয়ে যাবে। আর তার ফলে কী দেখা দেবে, পানীয় জলের সংকট দেখা দেবে। এবার যেটা হবে, ম্যানগ্রোভ অরণ্য এবং বন্য প্রাণী বিনাশ হবে এবং উপকূল অঞ্চলে কিন্তু ক্ষয় বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত মানুষ এই অঞ্চলে বসবাস করত, যখন এই অঞ্চল যখন জলমগ্ন হবে, তখন মানুষ কিন্তু বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বা উদ্বাস্তুতে পরিণত হবে। তখন মানুষ কী করবে, জীবিকা এবং বসতির সন্ধানে তারা তখন অন্যত্র পাড়ি দেবে এবং দেখা দেবে জটিল সামাজিক সমস্যা। এবার আমরা তৃতীয় প্রভাবটি আলোচনা করছি, অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। অধঃক্ষেপণ মানে কি, বৃষ্টিপাত, তুষারপাত, এগুলোকে তো অধঃক্ষেপণ বলা হয়। কি দেখা যাবে, যে বেশ কিছু অঞ্চলে, মানে কোনো কোনো অঞ্চলে আর কি, যেমন মনে করো মৌসুমী জলবায়ু অঞ্চলে অতিবৃষ্টি দেখা দেবে, তার ফলে কী হবে, বন্যা দেখা দেবে। তারপরে শুষ্ক অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে যাবে, যার জন্য আসবে খরা। এবারে এই যে অধঃক্ষেপণের প্রকৃতি, এটা কিন্তু পুরোপুরি কিন্তু পরিবর্তিত হবে। কি দেখা যাবে, উত্তর গোলার্ধের উত্তর দিকের দেশগুলিতে দেখা যাবে অতিবৃষ্টি, আর দক্ষিণ দিকের দেশগুলিতে অনাবৃষ্টি দেখা যাবে, অর্থাৎ খরা চলে আসবে। এবার আমরা বলছি 4 নম্বর প্রভাব, শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে কী হবে, যেহেতু উপকূলের নিচু জমি লবণাক্ত জলে ভরে যাবে, সেজন্য কিন্তু ধান এবং পাট যেগুলো, এগুলি আর কি ওই অঞ্চলে উৎপন্ন হয়, এগুলির উৎপাদন কিন্তু হ্রাস পাবে। তারপরে দেখো, জোয়ার, বাজরা, ভুট্টা, আখ ইত্যাদির উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু আবার একই সাথে কিন্তু প্রধান যে খাদ্য ফসল, যেমন করো ধান, গম, এছাড়াও কী আছে, ওট, বার্লি, তারপরে সয়াবিন আছে, তামাক, তুলো ইত্যাদির উৎপাদন কিন্তু কমতে থাকবে। এবং এই জন্য বিজ্ঞানীদের অনুমান কি, যে প্রধান যে খাদ্য ফসলগুলি আছে, বিশ্বব্যাপী উৎপাদনের হার 10 থেকে 70% পর্যন্ত কিন্তু কমে যাবে, অর্থাৎ কী দেখা দেবে, খাদ্য সংকট দেখা দেবে। তারপরে দেখো, শীত প্রধান অঞ্চলে কি হয়, গ্রিন হাউস তৈরি করে উষ্ণমণ্ডলীয় উদ্ভিদগুলো তো চাষ করা হয়। হ্যাঁ, যেহেতু উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, এখন যেহেতু শীত প্রধান অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পাবে, সেজন্য কিন্তু স্বাভাবিক উষ্ণতাতেই কিন্তু ওই ফসলগুলো চাষ করা যাবে। এবার দেখো, বিশ্ব উষ্ণায়নের এবার যে প্রভাবটি আলোচনা করব তা হলো কৃষি পদ্ধতির পরিবর্তন। এটি কি, প্রথমে দেখো, প্রধান যে কৃষিকাজের এলাকা তা কিন্তু উচ্চ অক্ষাংশের দিকে, অর্থাৎ আরও শীতল অঞ্চলের দিকে কিন্তু সরে যাবে, কারণ শীতল অঞ্চলে তো এখন উষ্ণতা বেড়ে গেছে। এই জন্য কি দেখো, ধান উৎপাদন মধ্য অক্ষাংশ পর্যন্ত এবং গম উৎপাদন কিন্তু উচ্চ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হবে। তারপরে দেখো, শুষ্ক অঞ্চলগুলিতে শুষ্কতা আরও বেশি বেড়ে যাবে, সেজন্য এখানে যে খরা সহ্যকারী যে ফসল চাষ করা হতো তা হবে না, তার পরিবর্তে কী হবে, তৃণভূমি গড়ে উঠবে এবং সেখানে কি করা হবে, পশুপালন করা হবে। তারপরে দেখো, উচ্চ অক্ষাংশের দেশগুলিতে কৃষি পদ্ধতি এবং ফসলের আমূল পরিবর্তন ঘটবে। সেখানে কি হবে, ব্যাপক কৃষির জায়গায় কিন্তু মিশ্র কৃষির ঝোঁক দেখা যাবে। মিশ্র কৃষি মানে কি, সেখানে চাষের সাথে সাথে কিন্তু পশুপালনও করা হয়। আর আমাদের দেশে যে হিমাচল প্রদেশ, সেখানে কি
শীতল অঞ্চল, সেখানে তো আপেল চাষ করা হতো, এবং বিশ্ব উষ্ণায়নের ফলে বর্তমানে সেখানে কি হচ্ছে, পেঁয়াজ আর রসুনের চাষ হচ্ছে আপেলের পরিবর্তে। তারপরে দেখো, আর বিশ্ব উষ্ণায়নের ফলে বেশ কিছু অঞ্চলে কিন্তু ফসল উৎপাদন চিরতরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এখানে কৃষিকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সবগুলোই কোন দিকে নিয়ে যাবে না, খাদ্য সংকটের দিকে কিন্তু আমাদের নিয়ে যাবে। এবার আমরা যেটি পড়ব তা হলো এল নিনো ও পৃথিবীব্যাপী তার প্রভাব। আচ্ছা, প্রথমে আমরা জানবো এল নিনো মানে কি। এক কথায় বলতে গেলে এল নিনো হচ্ছে একটি উষ্ণ স্রোত। এটি একটি স্পেনীয় শব্দ। সেই এল নিনো শব্দটির অর্থ যদি আমরা বাংলা যদি লিখি তাহলে হবে কি, শিশু খ্রিস্ট বা ছোট্ট ছেলে। কেন এরকম নাম কেন, এবার এটা দেখে নিই। দেখো এবার এই ম্যাপটা দেখতে পাচ্ছ তো, দেখো এদিকে রয়েছে এশিয়া, আর এদিকে রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর এই অংশটি হলো ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া সব থেকে বড় যে দেশ তার নাম কি, অস্ট্রেলিয়া, এটা রয়েছে। এবার মাঝ বরাবর যে মহাসাগর, এটি হলো বিশ্বের বৃহত্তম মহাসাগর, তার নাম কি, প্রশান্ত মহাসাগর। এই মাঝ বরাবর দেখো যে রেখাটি দিয়েছে তা কি, তা হলো নিরক্ষরেখা, অর্থাৎ 0 ডিগ্রি, তাই তো। এবার এদিকে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবার দেখো এই কতগুলি দেশের নাম একটু জেনে নাও। এর নাম হলো ইকুয়েডর, এর নাম পেরু, এর নাম হলো চিলি। আর এদিকে যদি আসি, এটা তো অস্ট্রেলিয়া, এইখানটা হলো ইন্দোনেশিয়া। আর আমাদের ভারত তো নিশ্চয়ই চিনতে পারছো, এখানটা ভারত, এখানটা বাংলাদেশ, চিনতে পারছো। এবার দেখো যেটা হয় সেটা হচ্ছে কি, এই দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে, এই যে চিলি, পেরু, এদের পাশ দিয়ে কি হয়, দক্ষিণ থেকে উত্তরে একটি শীতল স্রোত প্রবাহিত হয়, যার নাম কি, পেরু স্রোত বা হামবোল্ট স্রোত। কিন্তু কোনো কোনো বছরে মোটামুটি 2 থেকে 7 বছর বাদে বাদে কি দেখতে পাওয়া যায়, যে এখানে একটি উষ্ণ স্রোত চলে আসে। তারই নাম হলো কি, এটি একটি অত্যন্ত অস্থির ও উষ্ণ স্রোত, এটির নাম হলো কি, এল নিনো। এবং এল নিনো কিন্তু সারা পৃথিবীর জলবায়ুকে কিন্তু প্রভাবিত করে। এল নিনোর প্রভাবে এখানকার যে উষ্ণতা সেটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি পায়, এবং যার ফলে কি হয় দেখো, তাহলে এটা যদি প্রশান্ত মহাসাগর হয়, এটা হলো পশ্চিম দিক, এদিকটা হলো পূর্ব দিক। পূর্ব দিকে যে সমস্ত দেশসমূহ থাকে, এই যে বললাম উষ্ণতা বৃদ্ধি পায়, সেজন্য এখানে কি সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপ সৃষ্টি হয় বলে এখানে প্রবল পরিমাণে বৃষ্টি হয়, এবং এই সমস্ত দেশে যে সমস্ত শুষ্ক অঞ্চল আছে, এমনকি মরুভূমি আছে, যেমন আটাকামা মরুভূমি, যেখানে নাকি বৃষ্টিপাত হয় গড়ে বড়জোর 10 থেকে 25 সেন্টিমিটার, মানে পুরোপুরি মরুভূমি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় 300 থেকে 400 সেন্টিমিটার। এত অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে কি হয়, ওদের ওখানে বন্যা হয়ে যায়। তারপরে এখানে অবশ্য এখানে কৃষিকাজটা তখন কিন্তু ভালো হয়। তাহলে যে বছর এল নিনো আসে, সেদিকে এইদিকে তো পূর্ব দিকে তো দেখতেই পেলে অতি বৃষ্টি হয়, আর তখন পশ্চিম দিকে তখন কি হয়, এই যে দেখছো ভারত, এদিকটা আছে আফ্রিকা, এই যে সমস্ত মৌসুমি যে বায়ু এখানে প্রবাহিত হয়, তো কারণ আমাদের দেশ হচ্ছে মৌসুমি বায়ুর দেশ, এই মৌসুমি বায়ুর আগমনকে কিন্তু এল নিনো বাধা দেয়, যার ফলে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় তার পরিমাণ অনেক কমে যায়, কমে গিয়ে কিন্তু এখানে খরার কিন্তু সৃষ্টি হয়, এখানে খরার সৃষ্টি হয়। তাছাড়া এখানে কি হয়, গ্রীষ্মকালে দেখা যায় তাপপ্রবাহ, অনাবৃষ্টি ইত্যাদি হচ্ছে সমস্ত দেখতে পাওয়া যায়। তারপরে দেখো এখানে যে সমুদ্রে যে এই সমস্ত অংশে যে প্রবাল কীট থাকে, এল নিনোর প্রভাবে কিন্তু প্রবাল কীট ধ্বংস হয়ে যায়। আরও কি দেখতে পাওয়া যায়, এই পেরু, এইখানেতে পেরু হচ্ছে মৎস্য শিকারে খুব উন্নত একটি দেশ, এবং এখানে যে মাছের খাদ্য যে প্ল্যাঙ্কটন যে থাকে, সেই প্ল্যাঙ্কটন কিন্তু মারা যায়, এল নিনো মারা যায়, যার ফলে এই পেরুর মৎস্য চাষ কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়াও দেখো এল নিনোর বছরে, অর্থাৎ যখন নাকি সমুদ্রের উপরিতলের উষ্ণতা যখন বৃদ্ধি পায়, তখন উত্তর আমেরিকা বা মানে পশ্চিম গোলার্ধে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়, যার জন্য কি কানাডাতে উষ্ণতা বৃদ্ধি পায়, এই সমস্ত অংশগুলোতে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। এটা হলো এল নিনো পরিস্থিতি। যদি আমরা ভূগোলক অথবা গ্লোবে যদি দেখি, তাহলে ভারতের পুরো বিপরীত দিকে অবস্থান কি, পেরু, তাই তো। এবার দেখো যে বছরই এল নিনো আসে, এই নয় যে এল নিনো এলেই ভারতে খরা হবে, কিন্তু তার সঙ্গে এটাও দেখতে পাওয়া গেছে যে যে বছর ভারতে খরা হয়েছে সে বছর অতি অবশ্যই কিন্তু এল নিনো এসেছে। তাহলে এল নিনো এইভাবে কি করছে, পৃথিবীব্যাপী জলবায়ুকে কিন্তু প্রভাবিত করছে। এবার এল নিনোর সাথে সাথে আমাদের কিন্তু আরেকটি স্রোতের কথাও পড়তে হবে, তার নাম কি, লা নিনা। আচ্ছা, এই লা নিনা স্রোতটি কিন্তু খুব শান্ত এবং সুস্থির এবং এটি শীতল স্রোত। এই শীতল স্রোতের ফলে উষ্ণতা কিন্তু 4 ডিগ্রি, সমুদ্র জলের উষ্ণতা, যে পৃষ্ঠভাগে যে উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হ্রাস পায় লা নিনার প্রভাবে। এই লা নিনা একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ কি, ছোট্ট বালিকা। লা নিনা এলে কিন্তু এল নিনো সম্পূর্ণ বিপরীত অবস্থার সৃষ্টি হয়। সেটা হচ্ছে কি, লা নিনা যদি এখানে যদি আসে, তখন দেখতে পাওয়া যায় এই সমস্ত অংশে হয় খরা। এল নিনোর ক্ষেত্রে কিন্তু এখানে অতিবৃষ্টি হচ্ছিল, কিন্তু লা নিনা হলে এখানে হবে খরা। আর পশ্চিম দিকে যে সমস্ত দেশগুলো আছে, ইন্দোনেশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স, এই যে সমস্ত দেশগুলো আছে, এখানে কিন্তু অতিবৃষ্টি দেখা দেবে, অর্থাৎ বন্যা দেখা দেবে। তার সঙ্গে কি দেখা দেবে, ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা দেবে। তাহলে দেখো আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে এল নিনো হলো একটি উষ্ণ স্রোত, আর লা নিনা কিন্তু একটি শীতল স্রোত। দুটোই স্পেনীয় শব্দ। এল নিনো মানে হচ্ছে শিশু খ্রিস্ট, আর লা নিনা মানে হচ্ছে ছোট্ট বালিকা। ও এল নিনো মানে কিন্তু আবার ছোট বালকও কিন্তু হয়। এবারে এল নিনো এলে সমুদ্র জলের উষ্ণতা মানে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, আর লা নিনা এলে কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। যখন এল নিনো আসে, এই উষ্ণ স্রোতের প্রভাবে এই অংশে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। আর লা নিনা এলে, যেহেতু সেটি শীতল স্রোত, সেখানে কিন্তু উচ্চ চাপের সৃষ্টি হয়। এল নিনো এলে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে দেখা দেয় অতিবৃষ্টি এবং পশ্চিম দিকে দেখা দেয় খরা। লা নিনা এলে পূর্ব দিকে দেখা দেয় খরা এবং পশ্চিম দিকে দেখা দেয় অতিবৃষ্টি। তাহলে আমরা এক কথায় বলতে পারি, ভারতের জলবায়ুর উপরে এল নিনোর প্রভাব কি না, এল নিনো যে বছর আছে সাধারণত ভারতে সে বছর হয় খরা, আর যে বছর লা নিনা আসে সে বছর হয় বন্যা। আর যে বছরগুলো মনে করো স্বাভাবিক বছর, যে বছর এল নিনো আসে না, লা নিনাও আসে না, সেই বছরগুলোকে বলা হয় লা নাদা, স্বাভাবিক যে বছরগুলোকে, অর্থাৎ কিছুই নয়। বুঝলে? এইভাবে দেখো এল নিনো ও লা নিনা বিশ্বের আবহাওয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করছে, যার ফলে কিন্তু আবহাওয়ার স্থিতাবস্থা কিন্তু নেই। আচ্ছা, তাহলে আমার 6 নম্বর প্রভাবটি করা হয়ে গেল। এবার 7 নম্বর প্রভাব দেখো, পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য। সেটা হচ্ছে কি, সূর্যরশ্মি আসে ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে পৃথিবী থেকে পার্থিব তরঙ্গ, দীর্ঘ তরঙ্গের, পার্থিব যে বিকিরণ সেটা দীর্ঘ তরঙ্গের মধ্যে কিন্তু ফিরে যায়। এইভাবে পৃথিবীতে কি রক্ষিত হয়, পৃথিবীতে রক্ষিত হয় উত্তাপের সমতা, অর্থাৎ যা আসে সেই পরিমাণ তাপই ফিরে যায়। পৃথিবী তাতে কিন্তু উষ্ণ হয় না, শীতলও হয় না। কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি দেখা যাচ্ছে, এই যে উত্তাপের সমতা, তাতে কিন্তু গরমিল দেখা যাচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ তাপ কিন্তু থেকেই যাচ্ছে এবং তা কী করছে, পৃথিবীকে ক্রমশ উষ্ণ করে ফেলছে। আচ্ছা, তাহলে আজকে আমার পড়ানো কিন্তু শেষ হলো। যে গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন, এগুলো আমাদের পড়ানো তাহলে হয়ে গেল। এবার তোমরা পুরো পড়াটা বুঝতে পেরেছো কিনা এবং কোনো প্রশ্ন আছে কিনা, যদি কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো।